নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। এক শ্রোতা বন্ধুর অনুরোধে আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত রামগড়ের একটি রাত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। রামগড়ে বেড়াতে গিয়ে আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সে বছর শীত এমন ঝাঁকিয়ে পড়েছিল যে চাদর সোয়েটারও বিশেষ সুবিধা হচ্ছিল না। আমার বয়স তখন ওই 24-25 হবে। সবে সরকারি চাকরিতে জয়েন করেছি, ফলে হাতে টাকা পয়সা বেশ ভালোই ছিল। এক বন্ধুর মুখে রাজরাপ্পার গল্প শুনে জায়গাটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে হলো। বাড়িতে বাবা মা অনেকবার করে বারণ করলেন এই প্রবল শীতে না যাওয়ার জন্য। আমি কিন্তু কারোর কথায় কোনো কান দিলাম না। তারপর 2-1 বন্ধুকে বললাম যাওয়ার জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। অবশেষে নিজেই রাঁচি এক্সপ্রেসের একটা টিকিট কেটে নিলাম। রাজরাপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয়। আবার কেউ কেউ হাজারিবাগ দিয়ে যাওয়া পছন্দ করে। আমি রাঁচির পথই বেছে নিলাম। একদিন রাঁচিতে থেকে শহরটা ভালোভাবে ঘুরে নিলাম। পরের দিন রওনা হলাম রামগড়ের উদ্দেশ্যে। রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যেই ছিল। সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা মোটেও ভালো করিনি। তবুও বয়স তখন খুবই কম, একেবারে উঠতি যৌবন। তাই প্রবল শীতের মধ্যেই হার মানিনি। রামগড়ে যখন বাস থেকে নামলাম তখন সকাল 9টা। রামগড় তখন এখনকার মতো এত জমে ওঠেনি। খুব নিম্নমানের 2-3টে হোটেল ছিল যেখানে রাত্রি বাস করা যায়। কিন্তু এমনই দুর্ভাগ্য যে হোটেলগুলোর কোনোটাই খালি ছিল না। আর রাজরাপ্পায় গিয়ে যে থাকবো সেখানে থাকবার কোনো ব্যবস্থাই নেই। সন্ধ্যের পর একেবারে শুনশান হয়ে যায়। কি যে করি যখন ভাবছি, তখন এক ভদ্রমহিলা কিছু কেনাকাটা করে ফিরছিলেন। আমাকে দেখে বললেন, আপনি কি ঘর খুঁজছেন? হ্যাঁ। আমার একখানা ঘর আছে, আমি আপনাকে ভাড়া দিতেই পারি। তা কজন আছেন আপনারা? আমি একাই। ওমা, একা কি কেউ ঘুরতে আসে? বলি, চোর ছেচর নন তো আবার? কেন, আমায় দেখে কি ওরকম মনে হচ্ছে? মুখ দেখে কি আর মানুষ চেনা যায়? কে জানে কে কি ধান্দায় আসে। যাই হোক, যাকে তাকে কিন্তু আমি ঘর ভাড়া দিই না। তা তোমার অল্প বয়স, তা দেখেই ঘরটা দিচ্ছি। না হলে তুমি এখন যাবেই বা কোথায়? আমার এই ঘরের ভাড়া 40 টাকা। তুমি একা যখন তখন 25 টাকা দিও। হ্যাঁ, আমি 25 টাকা দিতেই রাজি আছি। চলুন তাহলে আপনার ওখানেই যাই। আমি ভদ্র মহিলার সঙ্গে সঙ্গেই এলাম। বাস রাস্তার বাঁদিকে একটা গলির মধ্যে 2-3টে বাড়ি পড়ে ছোট একটি দোতলা বাড়ি। নিচের তলায় উনি নিজে থাকেন আর ওপর তলাটা ভাড়া দেন। ভদ্রমহিলা ওপরে উঠে আমাকে একটু দাঁড়াতে বলে 2-5 মিনিটের মধ্যেই ঘরটিকে পরিষ্কার করে ফেললেন। তারপর বাইরে এসে বললেন, ঘরে 2টি কম্বল রাখা আছে, তাও যদি লেপের দরকার হয় তো বলো, কোথাও থেকে আনিয়ে দেব। তা কদিন থাকবে শুনি? আজ তো আছি, কাল রাজরাপ্পা দেখে পরশু ধানবাদ কিংবা হাজারিবাগে চলে যাব।
কেন? সেখানে আবার কি আছে? কিছুই নেই, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। ভদ্রমহিলা ঘর খুলে দিয়ে বিদায় নিলেন। তারপর সিঁড়ির নিচের থেকে আমাকে হেঁকে বললেন, চান টান হয়নি নিশ্চয়? যদি গরম জল লাগে তো বলো, আমি ব্যবস্থা করে দেব। তাহলে তো খুবই ভালো হয়, না হলে এই শীতে চান করাটা তো অসম্ভব। এইবার আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই অনেক দিন ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ বেরোয়, ঠিক তেমন একটা গন্ধ নাকে এলো। ঘরটা বেশ বড় সড়ো এবং অনেক আসবাবপত্র সুসজ্জিত। ভাবলাম, ভাড়া দেওয়ার জন্য এত সুন্দর ঘর কে দেয় এই যুগে। যাই হোক, ভালোই হয়েছে, কম ভাড়াতে একটা ভালো ঘর পাওয়া গেছে। আমি ঘরটা ভালো করে দেখছি, হঠাৎ মনে হলো কেউ যেন জানলার পাশ দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আমি কাঁচের জানলা খুলে একবার বাইরেটা ভালো করে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। জানলা বন্ধ করে পর্দাগুলো ভালো করে টেনে দিলাম। এই নাও, স্নানের জন্য গরম জল এনেছি। ধন্যবাদ। জল দিয়ে ভদ্রমহিলা চলে গেলেন। আমি প্রবল শীতকে উপেক্ষা করে কোনো রকমে স্নান পর্বটা সেরে নিলাম। তারপর বাস রাস্তার ধারে কতগুলো সস্তার হোটেলে উঁকি ঝুঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোথাও কোনো সস্তার খাবার পাওয়া যায় কি না। ওইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটা হোটেল পেয়ে গেলাম। সেখানেই ঢুকে পড়লাম। ভাত, ডাল, তরকারি, মাছ সবই আছে এখানে। এখানে খেতে বসেই রাজরাপ্পা যাওয়ার ব্যাপারে খোঁজ নিতে লাগলাম। হোটেলের মালিক এক বয়স্ক মহিলা। তিনি বললেন, তা কাল সকালেই যাবে তো? আমার এই হোটেলের সামনে থেকেই তো টেকার ছাড়ে, কোনো অসুবিধে হবে না। রাজরাপ্পা খুব ভালো জায়গা, যান যান, ঘুরে আসুন। তা বাবু, এখানে উঠেছেন কোথায়? আমি ওই ভদ্রমহিলার বাড়ির কথা বললাম। শুনে মালিক একটু গুম হয়ে গেলেন। তারপর বললেন, ও, তা সেখানে কদিন আছেন? ওই 2 দিন মতো। তারপর একটু সময় কি যেন ভেবে বললেন, তাহলে একটা কাজ করুন, আজ রাতটা কোনো রকমের কাটিয়ে কাল সকাল বেলায় ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসুন। আমি আপনার থাকার একটা ব্যবস্থা করে দেব। আপনি তো আবার একা মানুষ, একটা রাতি বা ওখানে কাটাবেন কি করে, তাই তো ভেবে পাচ্ছি না। কেন বলুন তো? ভদ্রমহিলা কিন্তু আমার সাথে খুব ভালোই ব্যবহার করছেন। বলি, বাড়ির ভদ্রলোককে কি দেখেছেন? কই না তো। ঠিক আছে, একটা রাত কোনো রকমের ওখানে কাটান। আমি কাল আপনার কোনো রকমের একটা ঠিক ব্যবস্থা করে দেব। আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে আবার নিজের আস্তানায় ফিরে এলাম। হোটেলের মালিক কেন যে আমাকে এখানে থাকতে না করছে তা ভেবে পেলাম না।
তবুও ওর কথা শোনার পর আমার মনে কেন জানি না একটা ভয় ঢুকে গেল। যাই হোক, 2-1 দিনের জন্য এসেছি, সবসময় ঘরে শুয়ে থেকে কি করব? তার চেয়ে দিনের আলোয় জায়গাটা ভালো করে একবার ঘুরে দেখি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ভদ্রমহিলার সাথে আবার দেখা হলো। দুপুরে কোথায় খেলে? আমি যে হোটেলে খেয়েছি সেই হোটেলের নাম বললাম। ভদ্রমহিলার নাক সিটকে বললেন, চারিদিকে এত খাবার হোটেল থেকে থেকে সেই ওখানেই যেতে হলো খেতে? খুব বাজে স্বভাব ওই বুড়িটার, সব সময় আমার বাড়ির বদনাম করে। যাই হোক, রাতে আর কোথাও যেও না যেন। 2টো ডাল রুটি আমি করে দেব, এর বেশি তো ওখানেও তেমন কিছু পাবে না। আর তাছাড়া সন্ধে হতে না হতেই ওখানে লোকজন অনেক কমে যায়, আর হোটেলগুলোও সব বন্ধ হয়ে যায়। বেশ তো, ডাল রুটিই খাবো। আমার জন্য কিন্তু 4টে রুটি করবেন। আমি আবার ভাব জমানোর জন্য বললাম, নিচের এই ঘর দুটোতে কি আপনি একাই থাকেন? না না, একা থাকবো কেন? আমার কর্তা আছেন, আমরা দুজনেই থাকি। কই, ওনাকে তো দেখলাম না। উনি একটু দরকারি কাজে রাঁচি গেছেন, ফিরতে রাত হবে। আমিও আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। এদিকে অনেক ছোট ছোট বন জঙ্গলে ঘেরা পাহাড় আছে, তাই দেখেই সময় কাটাতে লাগলাম। শীতের দাপট বৃদ্ধি পেলে আবার সস্থানে ফিরে এলাম। ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন। একবার আর চোখে আমাকে দেখলেন, তারপর আবার ঘরের কাজে মন দিলেন। তখন লোডশেডিং চলছে। আমি টর্চের আলোয় সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল। এক মহিলা আমার পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল। এই দৃশ্য দেখে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। কে এই মহিলা? আর আমার ঘরে ঢুকলো কি করে? তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে তো ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে দেখিনি। তার চেয়েও বড় কথা, আমার তালা বন্ধ ঘরে ওই মহিলা ঢুকলো কি করে? আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে। কিছু বলবে? আমি ওই আশ্চর্যজনক ঘটনা বললাম ভদ্রমহিলাকে। ও তোমার মনের ভুল। কি দেখতে কি দেখেছো? না, মোটেও ভুল দেখিনি। তাহলে ওই বন্ধ ঘরে কে ঢুকবে শুনি? দুপুরে তোমার ঘরে কি দরজা খোলা ছিল? না, আমি তো বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে হয়তো খিল দাওনি, আর সেই ফাঁকেই চুরির মতলবে তোমার ঘরে কেউ ঢুকেছিল। পরে সাড়া পেয়ে হয়তো লুকিয়েছিল তোমার খাটের নিচে। এখন একবার যাও তো, গিয়ে দেখো টাকা পয়সা সব ঠিক আছে কিনা। ভদ্রমহিলার কথা শুনে কেমন একটা সন্দেহ হলো। ভাবলাম, এ ব্যাপারে ভদ্রমহিলার যদি কোনো কারসাজি থেকে থাকে তবে রাত বিরেতে আর বিপদের শেষ থাকবে না। এই অচেনা জায়গায় নিজের বলে তো কেউ নেই যে একটু সাহায্য চাইব। এমন সময় আলো জ্বলে উঠল। আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। তারপর ভালো করে আমার জিনিসপত্র পয়সা করি সব দেখে নিলাম। না, কিচ্ছু খোয়া যায়নি। তবে সেই মহিলা কে ছিল? যদি সে চুরির মতলবে না আসে তবে সেই ঘরে কি করছিল? এমন সময় হঠাৎ একটি শীতল স্পর্শ আমি আমার কাঁধে অনুভব করলাম। এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই, তবে এই স্পর্শ কার?
আমি এক নিমেষে সেই স্থান থেকে সরে এসে পেছনে ফিরে তাকালাম। কই, কেউ তো নেই এখানে। ঘরে আমি একা। ভয় আমি পাথর হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আমার ঘরের দরজায় নড়া পড়ল। কে? রাতের খবর এনেছি। ভদ্রমহিলার গলা শুনে ধরে প্রাণ পেলাম। ছুটে গিয়ে দরজাটা খুললাম। ভদ্রমহিলা 4টে রুটি, 1 বাটি ডাল ও কাঁচের বোতলে জল রেখে দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি যে ওনাকে কিছু বলবো তার কোনো সুযোগই পেলাম না। অনেকক্ষণ হাঁটাহাঁটির ফলে বেশ খিদে পেয়েছিল। তখন সব ঘটনা ভুলে খাবারে মনোনিবেশ করলাম। নাচি থেকে কিছু ক্ষীরের মিষ্টি কিনেছিলাম, তাই দিয়ে বেশ তৃপ্তি সহকারে ডাল রুটি খেয়ে নিলাম। চমৎকার রান্না ভদ্রমহিলার। এত সুন্দর ডাল রেঁধেছেন যে খেয়ে মন ভরে গেল। খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে দেখি পরপর 2টো জলের বোতল বসানো। দ্বিতীয় বোতলটা যে ভদ্রমহিলা কখন রেখে গেলেন তা টেরও পাইনি। যাই হোক, এবার দরজা জানলা ভালো করে বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। এই জোরালো শীতে আপাদমস্ত কম্বল মুড়ি দিয়ে নিলাম। সারাদিন ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই শোয়ার কিছুক্ষণ পরেই চোখে নিদ্রা ঘনিয়ে এলো। রাত তখন বেশ গভীর। হঠাৎ হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার। এত শীত যে বলতে গেলে ধনুকের মতো প্রায় বেঁকে গেলাম। তখন অনুভব করলাম আমার গায়ে চাপা দেওয়া 2টো কম্বলের একটাও নেই। আশ্চর্য, এমন তো হওয়ার কথা নয়। আমি টর্চ জেলে কম্বল নিতে গিয়ে দেখি যে সে 2টো আগে যেমন রাখা ছিল ঠিক তেমনি পাট করা অবস্থায় একইভাবে পায়ের কাছে রাখা আছে। ব্যাপারটা আমার খুবই অদ্ভুত লাগলো। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না কম্বল গা থেকে খুলে গেলে এদিক ওদিক এলোমেলো ভাবে পড়ে থাকবে, কিন্তু এমন পরিপাটিভাবে ভাঁজ করে পায়ের কাছে রাখলো কে? অনেকক্ষণ একইভাবে বসে ভাবতে লাগলাম। তারপর ঠিক করলাম এবার আর আলো নিভিয়ে না, আলো জেলেই শুয়ে থাকবো সারা রাত। কিন্তু ভাবি এক, হয় আর এক। একটু পরেই লোডশেডিং হয়ে অন্ধকার হয়ে গেল সারা ঘর। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও পড়লাম আবার। ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে বিছানায় খালি জায়গাটিতে শুয়ে আছে এবং আমার ঘাড়ে তার গরম নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করলাম। ভয়ে আমার সারা শরীর অসাড় হয়ে যেতে লাগলো। সে সময় কানে এলো এক মহিলা কণ্ঠে কান্নার শব্দ। সেই শব্দ উৎস ঠিক আমার কানের পাশেই, যেন আমার পাশে শুয়ে থাকা প্রাণীটি প্রচণ্ড কষ্টে কেঁদে চলেছে। না, এভাবে শুয়ে থাকলে চলবে না। শরীরের সব শক্তি একত্রিত করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। বিছানার দিকে ফিরে তাকাবার আর সাহস ছিল না। টর্চ হাতে তাড়াতাড়ি দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে সেই হাড় কাঁপানো শীতেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলাম। তারপর দৌড়ে সেই গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এসে পৌঁছালাম।
রাস্তার ধারে কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে খোশ মেজাজে নিজের মধ্যে গল্প করছিল। আমাকে অসময় দেখে তাদের মধ্যে এক জিজ্ঞেস করলেন, বাবু কিছু বলবেন? এই অসময় গায়ে কোনো গরম জামা নেই, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে আছেন। কোনো বিপদ হয়নি তো? আমি সব ঘটনা তাদের খুলে বললাম। আমার কথা শুনে সেই ড্রাইভার বললেন, আপনি ওই বাড়িটাতেই ছিলেন? ওই বাড়ির অনেক বদনাম আছে বাবু, অনেক কাণ্ড শুনেছি ওই বাড়ির ব্যাপারে, তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা আজ প্রথম শুনলাম। ওই বাড়ির মালিকের নাম রতনলাল সাউ। শুনেছি ওনার নাকি 2 স্ত্রী। এখন যিনি আছেন তিনি হলেন প্রথম জন। দ্বিতীয় বউ অনেক অল্প বয়সী। খুব স্বাভাবিকভাবেই 2 বউয়ের মধ্যে বনিবনা হতো না, তাই নাকি মনের দুঃখে দ্বিতীয় বউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশি তদন্তে জানা যায় যে এ কোনো আত্মহত্যা ছিল না, বরং রতনলাল আর তার প্রথম বউ মিলে ওই মেয়েটিকে হত্যা করে। তারপর পুলিশ এই 2 জনকে ধরে নিয়ে যায়। পরে মহিলা তার ভাইদের টাকা জোরে ছাড়া পেলেও রতনলাল এখনো সেখানেই আছে। এই ঘটনার আজ 5 বছর কেটে গেছে, তাও নাকি ওই তরুণীর আত্মা এখনো সেই দোতলার ঘরটিতেই আছে, যেখানে সে জীবিতকালে থাকতো। এখনো মাঝে মাঝে সে তার অস্তিত্বের প্রকাশ ঘটায়। তার মানে সেই কান্নার শব্দ রতনলালের দ্বিতীয় স্ত্রীর ছিল, এবং আমার পাশে আর কেউ নয়, সেই বউটির অতৃপ্ত আত্মা শুয়েছিল। এই কথা ভেবে ভয় আমার সারা শরীর নীল হয়ে গেল। ড্রাইভারদের থেকে অনুমতি নিয়ে সেই রাতটা কোনো রকমে লরিতে বসে কাটিয়ে দিলাম। ভোরের আলো ফুটতেই আমি খুবই সন্তর্পণে সেই বাড়িতে প্রবেশ করলাম। বাড়ি নিস্তব্ধ, অর্থাৎ সেই ভদ্রমহিলা তখনও ঘুম থেকে ওঠেনি। আমি নিঃশব্দে পা টিপে ওপরে উঠলাম। সেই ঘরে প্রবেশ করার সাহস হচ্ছিল না, তাও কোনো রকমে মনের সাহস জুগিয়ে ঘরে প্রবেশ করলাম। ঘর ফাঁকা, বিছানা যেমনি ফেলে রেখে গেছিলাম তেমনি পড়ে আছে, অস্বাভাবিকতার কোনো চিহ্নও সেখানে নেই। আমি তাড়াতাড়ি শীতের পোশাক গায়ে দিয়ে সব জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। তারপর সেই মহিলার ঘুম থেকে ওঠার আগেই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। তারপর চলে এলাম রাজরাপ্পা ট্রেকার স্ট্যান্ডে। ওই রামগড়ে আর এক রাতও নয়। শুনছিলেন আমাদের আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত রামগড়ের একটি রাত। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে আসব।